আজ বা কাল তফসিল ঘোষণা, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে সিইসি ও কমিশনাররা। ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে 4টি আসন পুনর্বহাল। এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা, ঢাকার 3 আসনের নাহিদ, পাটোয়ারি, তাসলিম জারা। ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে যাচ্ছে না তাদের দল। আমরা সেই সমঝোতা রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। আপাতত দেশেই হবে খালেদা জিয়ার চিকিৎসা। দীর্ঘ যাত্রার ধকল নিতে এখনো প্রস্তুত নন দেশনেত্রী। যাওয়া না যাওয়ার ব্যাপারে এটা সিদ্ধান্ত মিটিংয়ে হবে। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই বঙ্গভবন ও আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকাল 11টার দিকে 5 সদস্যের কমিশন নিজেরা বৈঠক করেন। পরে বঙ্গভবনে বেলা 12:30টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় কমিশন। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি বেতারে ভাষণের মাধ্যমে ভোটের তফসিল ঘোষণা করে থাকেন। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অন্তরা, বঙ্গভবনে গেছেন সিইসি সহ কমিশনাররা। নির্বাচনী তফসিল কবে ঘোষণা হবে, কি তথ্য আছে জানাবেন আমাদের। আসলে তফসিল হয়তো আজকেই ঘোষণা হয়ে যেতে পারে, যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 11 অথবা 12, অর্থাৎ আজ অথবা কাল, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন তফসিল ঘোষণা হবে। আর আপনি নিশ্চয়ই জানেন যে 12টার পরপরই প্রধান নির্বাচন কমিশনার এবং 4 নির্বাচন কমিশনার তারা বঙ্গভবনে প্রবেশ করেছেন এখানে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবার জন্য। এবং রেওয়াজ অনুযায়ী প্রতিবারই আমরা যেটি দেখেছি যে ঠিক এই সময়টিতে, অর্থাৎ এবং আমরা যেটি দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনারের যে বৈঠক রাষ্ট্রপতির সাথে, সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং প্রধান নির্বাচন কমিশনারের যে গাড়ি সেটি কিন্তু বাইরে বের হয়ে আসছে এবং পেছনেই রয়েছে 4 নির্বাচন কমিশনারের যে গাড়ি সেটি। সেই সঙ্গে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে এই যে বৈঠকটি হলো, সেই বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হয়েছে সেটির বিষয়ে আমরা এখনও কিছুই জানতে পারিনি, কারণ তারা মাত্রই বের হচ্ছেন। তো এখন হয়তো বা প্রধান নির্বাচন কমিশনার সে বিষয়ে বলতেও পারেন, অথবা নির্বাচন কমিশনে যাওয়ার পর কোনো নির্বাচন কমিশনার অথবা সচিব এ বিষয়ে ব্রিফ করতে পারেন যে আজকেই তারা তফসিল ঘোষণা করবেন কি না, দেরি হবে। তো সে পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। তবে আমরা এর আগে যেটি দেখেছি যে বিভিন্ন সময় এই যে তফসিল ঘোষণা, সেই তফসিল ঘোষণার আগে যেটি করা হয়ে থাকে, রাষ্ট্রপতির সাথে দেখা করে থাকেন প্রধান নির্বাচন কমিশনার এবং সেই সঙ্গে প্রধান বিচারপতির সাথেও গত নির্বাচনের আগে দেখা করেছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। তো এবার তার ব্যতিক্রম হয়নি। এবারও আমরা দেখতে পাচ্ছি যে তারা রাষ্ট্রপতির সাথে দেখা করলেন, যদিও অন্যবার আমরা দেখি যে একেবারে যেদিন তফসিল ঘোষণা হয় সেই দিনই যে রাষ্ট্রপতির সাথে তারা সাক্ষাৎ করে থাকেন, বিষয়টি তেমন নয়। তবে এবার আমরা দেখতে পাচ্ছি আজকেই আসলে তারা দেখা করছেন। তো এমন হতে পারে যে আজকেই তফসিল ঘোষণা হয়ে যেতে পারে, তবে তফসিল ঘোষণা আগামীকালও হতে পারে, এরকম একটি আভাস আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু বিটিভি এবং বাংলাদেশ বেতার আজকেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের যে ভাষণ তফসিল সংক্রান্ত সেটি রেকর্ড করবেন, সেজন্য চিঠিও পাঠানো হয়েছে এবং আজকে সেই রেকর্ডটি হবে, এরকম কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে বাগেরহাটের সংসদীয় আসন 4টি ও গাজীপুর 5টি আসন থাকবে। বুধবার আদালত এই রায় দেন। এর আগে গেল 10 নভেম্বর বাগেরহাটের সংসদীয় আসন 4টি থেকে কমিয়ে 3টি এবং গাজীপুরের 5টি থেকে বাড়িয়ে 6টি নির্ধারণ করে জারি হওয়া ইসির প্রজ্ঞাপনকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের রায়ে আদালত একই সঙ্গে আগের সীমানা অনুযায়ী বাগেরহাটে 4টি এবং গাজীপুরে 5টি আসন বহাল রাখতে ইসিকে নির্দেশ দিয়েছেন। গতকাল 9 ডিসেম্বর ও আজ 10 ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানির পরে আজকে মহামান্য প্রধান বিচারপতির উপস্থিতিতে আজকে রায় প্রকাশিত হয়েছে।
নির্বাচন কমিশন সহ সকল সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মহামান্য আপিল আদালত খারিজ করে দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে 125 আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার বেলা 11টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ঢাকা 9 আসনে তাসনিম জারা, ঢাকা 18 আসনে নাসির উদ্দিন পাটোয়ারি, নোয়াখালী 6 আসনে হান্নান মাসুদ, পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম, রংপুর 4 আসনে আখতার হোসেন এবং কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ এনসিপির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি করে বলেন, বিশৃঙ্খলা করলে প্রার্থিতা বাতিল হবে। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনের ফলাফল যাই আসুক আমরা জনগণের কাছে পৌঁছাবো। ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারে নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। বলা হচ্ছে প্রার্থী থেকে ভোট দিবেন নাকি মার্কা থেকে ভোট দিবেন, কিন্তু ভোটটা যে গণভোট, ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না। এই কথাটা কেউ বলছেন, আমরা এই কথাটাই বলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতেছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ পদত্যাগ করতে পারেন। আর এদিকে সমসাময়িক বিষয়ে কথা বলতে আজ বিকেল 3টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, 2 উপদেষ্টা আজ পদত্যাগ করবেন কিনা, সচিবালয় থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে 2024 সালের 8 আগস্ট যখন ডক্টর ইউনূস তার 22 উপদেষ্টার পরিষদের যে শপথ হলো, তার সে সময় ছাত্র প্রতিনিধির 2 উপদেষ্টা হলেন। একজন হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তখন দায়িত্ব পেয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব। আরেকজন নাহিদ ইসলাম, তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। এবং এটা তখন থেকে একটা গুঞ্জন ছিল এবং একটা আলোচনা ছিল যে যখন নির্বাচন হবে তখন যেহেতু এই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে এই সরকার গঠন, তারা আসলে সরকারে থাকাটা নৈতিকতার বাইরে হবে, সেক্ষেত্রে তারা পদত্যাগ করবে এমন খবর গত 2 মাস থেকে খুব সচিবালয়ে খুবই আলোচনা হচ্ছিল। এবং এর ভিতরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি স্থানীয় সরকার উপদেষ্টা এবং এখন হলেন যুব ক্রীড়া উপদেষ্টা, 2 উপদেষ্টা ও 2 মন্ত্রণালয়ের, তিনি এবং মাহফুজ আলম পদত্যাগ করবেন। এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসলে জানিয়েছিলেন। এবং সেই জানার প্রেক্ষিতে যেহেতু আমরা জানি আজকে এবং আগামীকাল যে কোনো সময় তফসিল ঘোষণা হবে এবং তফসিলের আগেই এই পদত্যাগ করার কথা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে বলছিলেন যে নৈতিকতার ভিতরে পড়ে না, যারা ছাত্র প্রতিনিধি যারা নির্বাচন করবেন সেই প্রেক্ষিতে উনি এবং ঘোষণা দিয়েছেন উনি নির্বাচন করবেন এবং মাহফুজ আলম যিনি আছেন তথ্য উপদেষ্টা, 2 জনই নির্বাচন করবেন, তারা পদত্যাগ করবেন। এবং যেহেতু আজকে পদত্যাগের তার 3টায় তার একটা প্রেস কনফারেন্স আছে, সেখানে আসলে জানা যাবে তার পদত্যাগের কথাটা এবং আমরা আশা করছি সেই প্রেস কনফারেন্স থেকে তিনি হয়তো ঘোষণা দিবেন। এই বিষয়ে আসলে আলোচনা হচ্ছে, আলোচনা চলছে, 2 জনই হয়তো পদত্যাগ করার কথা আমরা জানতে পারবো। এটার জন্য হয়তো অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। সোহাগ। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ জানান, তার বিদেশ যাত্রা মূলত শারীরিক অবস্থার পরিবর্তনের উপর নির্ভর করছে। দীর্ঘ বিমান যাত্রার জন্য সক্ষমতা অর্জন করলেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নেওয়া হবে লন্ডনে। তার আগে আপাতত ইভার কেয়ারেই চলবে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। 80 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। দর্শক, ইভার কেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রিশাদ হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রিশাদ, আগের সংবাদেও জানাচ্ছিলেন, এই মুহূর্তে নতুন কোনো তথ্য আছে কিনা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন যে আগের সংবাদে জানিয়েছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। আসলে যেহেতু একটি চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং একই সঙ্গে চিকিৎসা মানে মেডিকেল বোর্ড যেহেতু একটা দীর্ঘ সময় ধরে বেগম জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে, সেক্ষেত্রে কিন্তু আসলে প্রতি
মুহূর্তে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আসলে বিস্তারিত জানা সম্ভব নয়, কিন্তু তারপরেও আসলে আমরা এখন পর্যন্ত যেটুকু বলতে পারি যে তাদের দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড, তারা কিন্তু আসলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং একটি নির্দিষ্ট সময় পরপরই আসলে তারা বেগম জিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেন। তবে এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে সেটি হচ্ছে যে দীর্ঘ সময়ের বিমান যাত্রার জন্য বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ বিষয় নিয়ে হয়তো তারা একসঙ্গে হবেন এবং আসলে মেডিকেল বোর্ড আসলে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন। আসলে সেক্ষেত্রে আসলে বলা যাচ্ছে যে এখনো পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণ রয়েছে এবং এরই মধ্যে জানেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষ চিকিৎসকদের দল তারা বাংলাদেশে এসেছেন এবং সেই বোর্ডে যুক্ত হয়েছেন, সার্বিক তত্ত্বাবধান করছেন ডক্টর জুবাইদা রহমান। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। সোহাগ, ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে অনেক ধন্যবাদ। বিএনপি প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী দল। বুধবার মানবাধিকার দিবস উপলক্ষে ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রতিটি মানুষের কণ্ঠ, অধিকার ও জীবন মূল্যবান। আরও বলেন, কোনো বাংলাদেশিকেই রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না, সে সরকারের সমর্থক হোক বা বিরোধী। তারেক রহমান বলেন, এখন বাংলাদেশের প্রয়োজন রাজনীতির চেয়েও বড় কিছু, প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ। যারা সংস্কারের কথা বলছেন তারা জানে না কি সংস্কার করতে হবে, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারা শুধু জানে ক্ষমতায় যাবার সংস্কার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি আয়োজিত ৭ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মশালায় এসব কথা বলেন তিনি। বুধবার চতুর্থ দিনের কর্মসূচিতে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন মির্জা আব্বাস। দেশ গড়ার পরিকল্পনা কর্মশালায় বিকেল ৪টায় দিক নির্দেশনা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা সংস্কারের কথা বলেন ওরা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে, এমন চিন্তা ভাবনা তারা করে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে উপস্থিত হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সংক্রান্ত বিষয়ে আদেশ দেন। এর আগে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালে চলমান আবু সাইদ হত্যা মামলায় ২৩তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগে গত ৮ ডিসেম্বর সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে গৃহবধূ লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশে জানায়, ঘটনার দিন সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন গৃহকর্তা আজিজুল ইসলাম। পরে ফিরে এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। ওই সময় মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও পরবর্তীতে হাসপাতালে নেয়ার পর সেও মারা যায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করে পুলিশ। শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সকালেই মিডিয়া সেন্টারে আপনাদের সবার সামনে বিস্তারিত জানানো হবে। এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে।
পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 2 আসনে চলছে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা জুবায়ের সাঈদের রিকশা মার্কার প্রচারণা। মঙ্গলবার বিরল উপজেলার কাঞ্চন মোড় থেকে একটি মোটরসাইকেল র্যালি বের হয়। র্যালিটি বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রিকশা মার্কার পক্ষে নানান স্লোগান দিতে থাকেন সমর্থকরা। জেলার 6টি আসনের মধ্যে মামুনুল হকের দল প্রথম কোন প্রার্থী হিসেবে রিকশা মার্কায় জোরে সরে প্রচারণা চালিয়েছে। এবারে ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। হিমালয়ের পাদদেশে হওয়ায় উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা থাকে অনেকটাই বেশি। এরই ধারাবাহিকতায় গেল কয়েকদিন ধরে এই জেলায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেশি অনুভূত হলেও দিনে সূর্যের তাপ থাকায় তা নেই বললেই চলে। আর এদিকে আবহাওয়া অফিস বলছে ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহ রয়েছে। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশীর রিপোর্টে বিস্তারিত। দিনাজপুরে হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা, যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত উপলব্ধি হচ্ছে। এছাড়াও হিমেল বাতাস ও হালকা কুয়াশা জনজীবনে স্বাভাবিক কাজকর্ম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে দিনের বেলায় পর্যাপ্ত রোদ থাকায় শীত খুব একটা উপলব্ধি হচ্ছে না। বিশেষ করে ভোরে তাপমাত্রা কমে আসছে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে, যার কারণে সেই সময় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বেরিয়ে পড়ছেন। এছাড়াও বয়স্ক ও শিশুদের শীতের কষ্ট সবার চেয়ে বেশি। শীত মোটামুটি ভালো লাগতেছে, বুঝছেন। শীত অনেকদিন থেকে বাড়তেছে, বেশ কয়েকদিন থেকে। ঠান্ডা হলেও তো আমাদেরকে কাজ করতে হবে, মাঠে কাজ করতে হবে, ধান কাটতে হবে, যে কোনো জিনিস কাজ তো করতেই হবে। শীতটা তো অনেক বেশি নামতেছে, আমাদের বয়স্ক মানুষদের জন্য আমাদের খুব সমস্যা। আবহাওয়া অফিস জানায় চলতি ডিসেম্বরের মাঝামাঝিতে তাপমাত্রা আরও কমতে পারে। চলতি শীত মৌসুমে দিনাজপুরে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.1 ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত সারা দেশের মধ্যে সর্বনিম্ন। আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে চলতি ডিসেম্বরে 1 থেকে 2টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসেই একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। দেশীয় পোর্ট অপারেটিং ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে বিদেশিদের হাতে কৌশলগত এই স্থাপনা তুলে দেওয়ার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি। বুধবার চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটরদের প্রাধান্য দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ফার্স্ট ফ্ল্যাগ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীদের এই সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয় বাংলাদেশ ফার্স্ট ফ্ল্যাগ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, এতে হুমকির মুখে পড়বে দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতি। সমাবেশ থেকে 3টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। একটা মহল আমাদের পোর্টে ইসরায়েলকে অ্যাক্সেস দিতে চায়, ভারতকে অ্যাক্সেস দিতে চায়, আমেরিকাকে অ্যাক্সেস দিতে চায়। আমরা এটা মেনে নেব না ইনশাআল্লাহ। 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি ক্ষমতায় এসে যদি দেশকে বিক্রি করে দেওয়ার, বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেন, এদেশের মানুষ কখনোই মেনে নেবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঠেকাতে ব্যর্থতার জন্য এবার ইউরোপের শীর্ষ নেতাদের দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে আবারও দিলেন কিয়েভকে সহায়তা বন্ধের ইঙ্গিত। এদিকে পোক্রোভস্কে আরও 1,56,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। যদিও শান্তির প্রশ্নে নিজের ভূমি ছাড় দিতে রাজি নন বলে সাফ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া পদক্ষেপগুলো এখনো দেখেনি বাস্তবতার মুখ। এ পরিস্থিতিতে শান্তি চুক্তিতে সম্মত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপও বাড়াচ্ছেন তিনি।
এবার যুদ্ধ ঠেকাতে ব্যর্থতার জন্য ইউরোপের শীর্ষ নেতাদের সরাসরি দায়ী করলেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপের নেতাদের দুর্বল আখ্যাও দেন তিনি। পাশাপাশি ইঙ্গিত দেন ইউক্রেনের সহায়তা বন্ধের। মস্কোর কাছে কিছু ভূখণ্ড ছাড় দেওয়ার মাধ্যমে সমঝোতায় আসতে হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন। বলছে ইউরোপ কোনোভাবেই নিষ্ক্রিয় ছিল না, নিষেধাজ্ঞা আরোপে নেতৃত্ব দিয়েছে যুক্তরাজ্য। এদিকে যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি করার জন্য রাশিয়াকে কোনো ভূখণ্ড দেবে না বলে সাফ জানান জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের সংবিধান ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ধরনের চুক্তি করার কোনো সুযোগ নেই। অন্যদিকে শান্তি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেও থামেনি হামলা। গণমাধ্যমের তথ্য বলছে পোক্রোভস্কে আরও 1,56,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। সেই সঙ্গে শীতকে সামনে রেখে জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্য করে অব্যাহত রয়েছে আগ্রাসন। যদিও পাল্টা রুশ ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ, যা প্রতিহতের দাবি ক্রেমলিনের। আফরিন মৌ, নিউজ 24। জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর এখন বিসিবির পরিচালক। জানান, ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দলে এখনও মিস করেন তিনি। নিউজ 24-এর সাথে আলাপে নিজের প্রিয় ক্রিকেটার ও ফুটবলারদের নিয়েও কথা বলেন আসিফ আকবর। কিভাবে বিসিবির সাথে যুক্ত হওয়া সেই বিষয়েও খোলাসা করেন আলোচনায়। দর্শকের এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।